bond with required yield is 6.5%, তাহলে এর YTM হলো 6.5%. Calculate the duration for charging yield at 50% basis point. ওকে, তো আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হবে? 11% ধরতে হবে 3 লাখ ফেস ভ্যালুর উপরে, ঠিক না? 3 লাখের উপরে 11% ধরলে হয় 33,000 টাকা। 33,000 টাকা হলো ইন্টারেস্ট। ওকে, এখন টার্মিনাল ভ্যালু যেটা 15 বছর পরে 33,000 হবে না, ওটা হবে হলো 3,33,000। ভুল আছে, 3,33,000 হবে, ঠিক আছে? টার্মিনাল ভ্যালু বা ম্যাচিউরড জি ভ্যালু স্যার। বা তোমার রেসিডুয়াল ভ্যালু বা রিডিমশন ভ্যালু, যাই বলো না, যে নামই বলো না কেন, লাস্টের যে ভ্যালুটা সারেন্ডার ভ্যালু, ওই ভ্যালুটা হবে তোমার ফেস ভ্যালু যোগ এটা এই ইন্টারেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, এখন একটা কথা, যদি একসাথে করো তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টটা যোগ করে দিতে হবে। আলাদা আলাদা করলে আর ইন্টারেস্ট অ্যামাউন্ট যোগ করার দরকার নাই, শুধু ওখানে ম্যাচিউরড ভ্যালু 3 লাখ দিলেই হবে, বুঝছো? তো আমরা যেহেতু এখানে আলাদা আলাদা করছি, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির ফর্মুলা দিয়ে করেছি, তাহলে আমাকে এখানে শুধু 3 লাখ দিলেই হবে। 3,33,000 দেওয়ার দরকার নাই। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম ছিল কোন অঙ্কে? মানে স্যার সব অঙ্ক যেভাবে করছি ওভাবেই করবো এটাও? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝো। স্যার 14 নাম্বারে একটা 14? স্যার 14 নাম্বারেও স্যার সমস্যা, ওটার অ্যান্সার মিলে না। দেখি, চোদ্দ নাম্বারে কি সমস্যা বলো তো? আচ্ছা স্যার, 14 নাম্বার তো দুইটা ইয়ারের কথা উল্লেখ আছে, তো আমরা কোন ইয়ারটা ধরে অঙ্ক করব? দুইটাই আর? আচ্ছা, পরে দেখি। Your broker has advised you to buy shares of Hungry Boy Fast Foods, which has paid a dividend of টাকা 1 per year for 10 years. 10 বছর ধরে 1 টাকা করে পাবা। আচ্ছা, dividend, and will, according to the broker, and will continue to do so for many years, এবং এটা দীর্ঘ সময় ধরে চলবে। The broker believes that the stock, which now has a price of $12, will be worth $25 per share in 5 years. আচ্ছা, 5 বছরের পরে যে দামটা সেটা হলো 25 টাকা। তাহলে 1 টাকা করে যে ডিভিডেন্ড পায়, সেই ডিভিডেন্ড পাইতেছে 10 বছর, তারপর আবার বলতেছে এটা দীর্ঘদিন ধরে পাবে, অনেক বছর পাবে। আর কিনছে তো, বন্ড তো কিনছে 12 টাকা দিয়ে, স্টক তো 12 টাকা দিয়ে কিনছে। You have a good reason to think that the discount rate for this firm's stock is 22% per year. ডিসকাউন্টিং রেট হলো তোমার 22%। আচ্ছা, because that rate compensate the buyer for all pertinent risks. Is the stock's present price a good approximation of its true financial value? মানে স্টকের ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, 10 বছর পর্যন্ত হবে না, 5 বছর পর্যন্ত হবে, কারণ পঞ্চম বছরে ওই শেয়ারের যে বাজারের মূল্য সেটা দিয়ে দিছে, বুঝছো? 5ম বছর পর্যন্ত হবে। এই ফর্মুলা বলে দিই, ফর্মুলা হলো এটা। যেহেতু ডিভিডেন্ড একই পাওয়া গেছে, সেম পাওয়া গেছে, হ্যাঁ, তাহলে ডিভিডেন্ড যে সেম পাওয়া গেছে, তাহলে এই ফর্মুলাতে করো। স্যার আগের সূত্র দিয়ে তো করছি। গ্রোথ তো নাই না? না স্যার, ওই যে ডি হ্যাঁ, দিয়ে আগের ফর্মুলা, just আগের ফর্মুলা দিয়ে করবা। E0 সমান আই মানে হলো কেডি, আর এখানে স্যার কে। প্রবলেম কত এটা? প্রবলেম 14। 14। 1 minus 1 divided 1 plus স্যার বইটা কোন পাবলিকেশনের? প্রমিনেন্স পাবলিকেশন।
প্লাস আচ্ছা এই ফর্মুলা দিয়ে না করে আমরা ওই স্টকের ওই যোগ করা ফর্মুলা দেখি, যোগ দিয়ে স্যার এটা দিয়ে করলে তো স্যার মিলে যায়। জি তাই স্যার। টাইম ভ্যালু দিয়ে করলে মিলে না, জি যেহেতু স্যার। ডিভিডেন্ড জি সেম, স্যার। যেহেতু ডিভিডেন্ড। আমি ওই ফর্মুলা তো বন্ডের জন্য লিখছিলাম, এখানে লিখি না, এই জন্য এটা আমি মুছে দিলাম। এই ফর্মুলা দিয়ে করো, ঠিক আছে। ডিটি স্যার এই ফর্মুলা দিয়ে আমি করছি, আমার মিলে না তো অ্যান্সার। মিলে না, কি হয়? স্যার সবার মিলেছে কিনা আমি জানি না, আমার মিলে নেই। মিলে না, স্যার ওই যে বোর্ডে আগে যে সূত্রটা লিখছেন ওইটা দিয়ে করছি আর মিলছে। ওইটা দিয়ে করলে মিলবে, এইটা দিয়ে মিলবে, ওইটা দিয়ে মিললে তো এটা দিয়ে মিলবে, একই জিনিস। স্যার একটু করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো করে দিই। 5 বছর পর্যন্ত ডিভিডেন্ড না, তাহলে কয় টাকা? 1 টাকা ডিভিডেন্ড পাই, গ্রোথ তো নাই। 22 1 2 3 4 এ হলো 5 বছর ডিভিডেন্ড না, তো ডিভিডেন্ড 5 বছর পেলাম। এবার আসো ইয়ে এই পিএন এনতম বছরের প্রাইস। স্যার ডিভিডেন্ড ওরা মাঝে মাঝে দিয়ে টু লিখলেন। ওরা ওরা হ্যাঁ, ওরা ডিভিডেন্ড দিয়ে দিছে, লাস্টের প্রাইস দিয়ে দিছে ওরা 25। দেখো তো নীলা এইভাবে করছো কিনা। জি স্যার এইভাবেই, কিন্তু স্যার 3 ইয়ার্স এর এখানে আমি ডিভিডেন্ড 1 দিছি, ওখানে তো 2 দেই নাই। এটা আমি তো আন্দাজে, আমি তো 2 দিইনি, আমি তো ওটা তো হয়ে গেছে, এটা হবে 1। জি ঠিক স্যার আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা 1 1 1 1 1 এইভাবে করছো। জি স্যার এভাবেই। মিলে না, মিলে না। স্যার আমি 5 ইয়ার্স এর এখানে আমি ডিরেক্ট মানে ইয়ে করছি যে 25 ভাগ 26 1 প্লাস ওইটা দিছি, কিন্তু মানে আরেকবারই করি নাই, যে কিভাবে না, করব। ও বছর তো ডিভিডেন্ড তো পাইছো, পঞ্চম বছরে তো ডিভিডেন্ড পাইছো, তো করতে হবে। জি স্যার বুঝতে আচ্ছা পারছি করে দে। এখন। আচ্ছা আর কারো অঙ্কে কোনো সমস্যা ছিল? আর কোনো অঙ্কে? 16, 15, 16, 17। 15 স্যার 15 23 16 নাম্বার যে সূত্র দিয়ে করছে ওইটা কি আপনি বোর্ডে যে আগে সূত্র লিখছেন ওটা দিয়ে করলে হবে? হবে হবে হবে, অঙ্ক মিললেই হলো। 15 16 17 কি সমস্যা বলো তো? কোন জায়গাটা সমস্যা? 15 16 17 আর 15টা আমি একদমই বুঝি নাই। 15 একদম। আচ্ছা 15 তাহলে পড়তেছি, 15 পড়তেছি। আর আমার মনে হয় কি অঙ্কের প্রশ্ন দেখে ভয় পাইছো, পরে আর উত্তরের ধারে কাছে যাও নাই, এরকম ঘটনা করতে পারে। আচ্ছা একটু পরে দেখতেছি। You have been considering a zero coupon bond which pays no interest but will pay a principal of $1000 at the end of 5 years. জিরো কুপন বন্ড কোনো ইন্টারেস্ট দেয় না, জিরো কুপন বন্ডে তো ইন্টারেস্ট দেবে না, এটা স্বাভাবিক। বাট উইল পে আ প্রিন্সিপাল, কিন্তু যখন পরিশোধ করবে, টাকাটা শোধ করবে, তখন 1000 টাকা শোধ করছে এন্ড অফ দ্য 5 ইয়ার, 5 বছর পরে ওই 1000 টাকা দিয়ে দিছে ইয়েরে, যে বন্ড কিনছিল সে যখন বন্ডটা সারেন্ডার করছে কোম্পানির কাছে, কোম্পানি 1000 টাকা দিয়ে দিছে।
the price of the bond is now $712.99 এখন বাজারে এখন বন্ডের দাম হলো 712.99 তাহলে তুমি যদি এখন বাজার থেকে বন্ডটা কিনো তাহলে 712.99 এই টাকা দিয়ে তুমি কিনতে পারবা আর 5 বছর পরে তুমি ফেরত পাবে 1000 and its required rate of return is 7%. A discounting rate 7%. This morning's news contained a surprising development. The government announced that the rate of inflation appears to be 5.5% instead of 4%. এই তো কাহিনী হয়েছে বর্তমানে গভর্নমেন্ট করছে কি একটা অ্যানাউন্স করে দিয়েছে যে ইনফ্লেশন তো বেড়ে গেছে ইনফ্লেশন 4% জায়গায় হয়েছে 5.5%, আগে ছিল 4%. The most people had been expecting, আবার বলতে গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট, গভর্নমেন্ট ঘোষণা করেছিল যে the rate of inflation appears to be 5.5% instead of 4%. 4% এর পরিবর্তে ইনফ্লেশন হয়েছে 5.5%. হ্যাঁ, that most people had been expected. এটাই প্রত্যাশা করেছিল বেশিরভাগ লোকেরা. Suppose most people had thought the real rate of interest was 3%. ধরে নাও যে বেশিরভাগ লোকেরাই যে রিয়েল রেট অফ ইন্টারেস্টটা ধরছিল সেটা হলো 3%. তাহলে 3% যদি রিয়েল রেট অফ ইন্টারেস্ট হয়, রিয়েল রেট অফ ইন্টারেস্ট যদি 3% হয়, তাহলে ইনফ্লেশন যদি সেখানে তোমার এই 5.5% হয়, তাহলে তো আলটিমেটলি এই নমিনাল রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এই 8.5%, 8.5%. এবার আসলে দেখি হোয়াট would be the price of বন্ডের দাম কত হবে once the market began to absorb this new information about ইনফ্লেশনের এই নতুন খবর পাওয়ার পরে তাহলে এই বন্ডের প্রাইসটা কত হবে এটা বের করো, এটা তোমাকে বলেছে. ওকে, তো টার্মিনাল ভ্যালু অফ বন্ড এখানে লিখছে 100, এটা হবে 1000. উত্তরে দাও, উত্তরে দেখো 100 লেখা না, পঞ্চম বছরের প্রাইসটা উত্তরে ওটা 100 না, ওটা হবে 1000. ঠিক আছে, এরপরে এন 5 বছর, ঠিক আছে, এটা এন 5 বছরই. আর P0 মানে কারেন্ট মার্কেট প্রাইস 712.99, এটাও ঠিক আছে, এটা দিয়ে আছে. এন্ড কারেন্ট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাহলে বর্তমান রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত সেটা আমরা তো জানি যে ইয়েগুলো খরচ, যত রকমের প্রিমিয়াম আছে, যত রকমের খরচ আছে সব যোগ দিতে হবে. তাহলে এখন তো আমার হয়েছে এই রিস্ক প্রিমিয়াম, ঠিক না, সেটা কত 5.5% হয়েছে না ইনফ্লেশনেরটা. আর রিয়েল রেটটা কত ধরছিল 3%, রিয়েল রেট অফ ইন্টারেস্ট ছিল 3%. আর আগে ইনফ্লেশন ছিল কত 4%, আগে ইনফ্লেশন ছিল 4% মুদ্রাস্ফীতি. আর ওই সময় ওরা চিন্তা করছিল তাহলে রিয়েল রেট অফ ইন্টারেস্ট ছিল 3%, তাহলে 7% হলো মূলত ওদের আগের ইয়েটা ছিল. এখন তো 7% নাই, এখন তো সেটা হয়ে গেছে 5.5% যোগ 3%. ঠিক আছে না, তাহলে এখন হয়ে যাবে কত 8.5% না. আমি কি বুঝাইতে পারছি? আগে ছিল 4% ইনফ্লেশন, বোর্ডে যাই, হ্যাঁ, ইনফ্লেশন আগে ছিল 4%, ইনফ্লেশন যোগ করব যদি আমি এর সাথে যোগ করব রিয়েল ইন্টারেস্ট রেট, তাহলে আমি পাবো কি নমিনাল ইন্টারেস্ট রেট. এটা আমি তোমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে বলছিলাম, নমিনাল ইন্টারেস্ট রেট পাবো, ঠিক না. আর আমি নমিনাল ইন্টারেস্ট রেট ডিসকাউন্টিং করব. তাহলে নমিনাল ইন্টারেস্ট রেট হলো ওই সেই ইন্টারেস্ট রেট যে ইন্টারেস্ট রেট মধ্যে সমস্ত রিস্ক প্রিমিয়াম আছে, সমস্ত রিস্ক ওখানে ওর মধ্যে আছে. তার মানে ওই রেটটা দিয়ে যে তুমি ডিসকাউন্টিং করো তবেই কেবলমাত্র তুমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবা, না হলে তো তুমি ধরা খাবা. তার মানে নমিনাল রেট অফ ইন্টারেস্ট সেটা কি ইনফ্লেশন ওর মধ্যে আছে, রিয়েল ইন্টারেস্ট রেটও আছে. তাহলে এখন রিয়েল ইন্টারেস্ট রেট তো 3ই আছে, আর ইনফ্লেশন তো বেড়ে হয়েছে 5.5, তাহলে হয়েছে কত, হয়েছে হলো তোমার 8.5. তাহলে এই 8.5 দিয়ে ডিসকাউন্টিং করতে হবে, এটা হয়েছে, তাই না. তো
তো এবার আসো পরে পরে দেখি উত্তরে কি আছে। ওই তো উত্তরে তো তাই আছে। তো P0 এখন যেহেতু এটা বন্ডটা যেহেতু কুপন নাই, কুপন নাই সেই বন্ডের ফর্মুলা কি? কুপন না থাকলে জিরো কুপন বন্ডের প্রাইস বের করার ফর্মুলা কি? V0 সমান MV ডিভাইডেড 1 প্লাস KD টু দি পাওয়ার n। এই না ফর্মুলা, জিরো কুপন বন্ডের ফর্মুলা। কথা শুনতেছো তোমরা? জি স্যার। জি একজন স্যার। ঘুমাই গেছো নাকি? জি স্যার। কি ঘুমাই গেছো নাকি প্রশ্ন করছিলাম, তোমরা বলছো জি স্যার। সত্যি কথা বলে। আচ্ছা এবার আসো এমবি 1000 টাকা না, ওই 5 বছর পর 1000 টাকা তো দেবে। 1 প্লাস কেডি, এই যে কেডি 8.5%, 0.085। আর এন বছর কত? 5 বছর নয় 5। নাও এই করলে এটা হবে না। ঠিক আছে, বুঝছো জামিলা? স্যার মুইছেন না, একটু ওয়েট করেন। আচ্ছা আর কোনটা ঝামেলা, আর কোন অঙ্কে ঝামেলা বলো? স্যার 17 রিকোয়ারমেন্ট এ। 17 রিকোয়ারমেন্ট এ। স্যার 16টা একটু দেখবেন। 16? আরে 16 তো বেসিস পয়েন্ট বের করছে। বেসিস বেসিস পয়েন্ট বের করতে পারো না? 5.5%। মানে কত বেসিস? এই যে 5.5% আর হলো 6.5%, দুইটার পার্থক্য কত? 1% না? 1% মানে 100 বেসিস। 1% মানেই তো 100 বেসিস। আর এরপর দেখো 2%, 7, 8, 9, বুঝতে 2%। পারছি স্যার 17টা দেখেন। 17 17 what is the cash flow of a 6% coupon bond? এটা আবার 6% coupon bond এটা that pays interest annually, matures in 7 years, 7 বছর মেয়াদ, and has a principal of 1000। ঠিক আছে, I assume a discount rate of 8%. What is the price of the bond? দুনিয়া সহজ তো। Assume the discount rate of 8.5%. What is the price of the bond? Assume the discount rate of 7.5%. What is the price of the bond? কুপন বন্ডের যে ফর্মুলা সেই বন্ড স্যার এখানে ফর্মুলা। ক্যাশ ফ্লোটাতে যে প্লাস করলো এই জায়গাটা একটু বুঝাই দেন, আনসার একটু দেখেন। উত্তরে না? স্যার জি ক্যাশ ফ্লোটা কিভাবে বের করে স্যার? ক্যাশ ফ্লোটা বুঝি নাই। ক্যাশ ফ্লো, স্যার কোশ্চেনে ফার্স্টে ক্যাশ ফ্লো বের করতে বলছে, এরপর রিকোয়ারমেন্টটা হচ্ছে ওই আগের মতো। আচ্ছা আচ্ছা, ক্যাশ ফ্লো হলো তুমি ইন্টারেস্ট পাইছো কত, মানে শুধু কুপন পাইছো কত করে, কত কয় বছরে? 7 বছর কুপন পাইছো না? 7 বছর কুপন পাইছো। 6%। কুপন তো তোমার ইয়ের উপরে পাইছো, ওই যে ফেস ভ্যালুর উপরে। তাহলে সারা ফেস ভ্যালুর উপরে কুপন 6% পেয়ে গেলে কত হয়? 60 টাকা হয় না এক বছরে? জি স্যার। 1000 বছর 60 টাকা। 60 টাকা 7 বছর পেলে কত হবে? 6 7 42, 420 টাকা হবে। 420 টাকা, আর তুমি টার্মিনাল ভ্যালু যেটা লাস্টের ভ্যালু, ম্যাচিউরড ভ্যালু যেটা, সেটা তো 1000 পাবাই। তাহলে এই হলো তোমার 1420 টাকা তোমার ক্যাশ ফ্লো। বুঝছো ক্যাশ ফ্লো বের করা সৌরভ? জি স্যার। জি স্যার বুঝছি। আর স্যার আর কোন 17 জায়গায় এক নাম্বারটা। স্যার 23 নাম্বার ম্যাথটাতে জিরো কুপন বন্ড বের করতে বলছে, তো ওইখানে স্যার সামেশন দিল কেন স্যার সূত্রে? শেষের স্যার আগে ওই কোনটা বললাম? 17 জি স্যার, ওই অ্যাকচুয়াল পার্সেন্টেজ রেটটা স্যার কিভাবে বের করে স্যার? স্যার 17 জি 17 এফ আর জি কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা একটু বুঝাই দেন। এফ আর অ্যাকচুয়াল জি। আচ্ছা স্যার পার্সেন্টেজ রেট। 17 এফ। ওকে ওকে, আমি বলছি খেয়াল করো। 17 এফ নাম্বার আগে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ প্রাইস চেঞ্জ ইফ দ্য yield চেঞ্জেস বাই 100 বেসিস পয়েন্ট? আচ্ছা 100 বেসিস পয়েন্টে যদি চেঞ্জ হয় না, তাহলে 100 বেসিস পয়েন্ট হলে আগে 8 থেকে 7%, 8 যখন তোমার 1%, তাহলে 100 বেসিস হয়। ঠিক আছে, 8% না, 8% আর 7% যদি পার্থক্য, তো 1%, আর 1% হলে পরে তো 100 বেসিস। 100 বেসিসের জন্য 1%, এটা তো আমরা জানি। তাহলে এখন অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ প্রাইস চেঞ্জ ইজ, এখন তো ফর্মুলায় লিখে দিলে হলো। কই ঠিকই তো আছে, কি সমস্যা এখানে? এফ নাম্বারে প্রশ্ন বোঝাই দিচ্ছি। প্রশ্ন বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ প্রাইস স্যার চেঞ্জ মানে এখানে কি বের করতে বলছে? if the percentage change of price, what is the actual percentage
প্রাইস চেঞ্জ, মানে প্রাইসের যে চেঞ্জটা হয়েছে এটা আসলে কত হয়েছে এটা বের করতে যে বলছে, শতকরা কত পরিবর্তন হয়েছে দামের। ইফ ইল্ড চেঞ্জ বাই 100 বেসিস পয়েন্ট, 100 বেসিস পয়েন্ট যদি তুমি কনসিডার করো, আরে 100 বেসিস পয়েন্ট কনসিডার করাও যা, 8% থেকে কমে 7% হয়েছে তাও তা, একই কথা, ঠিক আছে জি না? স্যার। তাহলে ওইটাই ওইটাই করেছে। তাহলে দেখো, অ্যাপ্রক্সিমেশন পার্সেন্টেজ চেঞ্জ ইন আ প্রাইস, এফ নাম্বার। তো এফ নাম্বার ওই যে ফর্মুলা লিখছে মাইনাস ডি স্যার ইনটু এটা ভুলে চেঞ্জ স্যার, অফ এটা স্যার ওয়াই। জি নাম্বারটা হবে স্যার। স্যার এটা জি হবে স্যার, এটা ভুলে স্যার মানে এফ দিয়ে রাখছি স্যার, জি নাম্বারটা। জি নাম্বার, হ্যাঁ অ্যাকচুয়াল সরি অ্যাকচুয়াল পার্সেন্টেজ, হ্যাঁ অ্যাকচুয়াল পার্সেন্টেজ হলো জি নাম্বার। স্যার এফ নাম্বারে যেটা লেখছে ওটা কি হচ্ছে আপনার সূত্র? ওইটা অ্যাপ্রক্সিমেশনের সূত্র, অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। আর জি নাম্বার যেটা লিখছে ওটা হলো তোমার অ্যাকচুয়াল পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। অ্যাকচুয়াল পার্সেন্টেজ চেঞ্জ মানে হলো ওই P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু 100, বুঝছো? প্রাইস P1 মানে হলো এখনকার প্রাইস, P0 মানে আগের প্রাইস। এখনকার প্রাইস থেকে আগের প্রাইস বিয়োগ দিয়ে আগের প্রাইস দিয়ে ভাগ দিলেই আমার অ্যাকচুয়াল পার্সেন্টেজ চেঞ্জ পেয়ে যাবো। তার মানে 8%-এর জন্য একটা প্রাইস বের হয়েছিল, 7%-এর জন্য একটা প্রাইস বের হয়েছিল, সেই দুইটা প্রাইস দিয়ে করলেই হয়ে গেল। জি জি স্যার। নাম্বার, হ্যাঁ ঠিকই বলছো, এফ নাম্বার হবে জি, ভুলে এখানে ই এফ লিখছে, ওটা জি নাম্বার হবে। উত্তরে উত্তরে জি নাম্বার কি এফ লেখো। আচ্ছা, এবার আমি এফ এফ বলবো না, এর ই বলি। এই যে প্রশ্নের ই হলো এফ। If the yield changes by 100 basis point from 8% to 7%, by how much would you approximate the percentage change to be using your estimate of duration in part E? বুঝছো? ই নাম্বারটা হলো তোমার এফ, উত্তরের এফ আর প্রশ্নের ই একই জিনিস। বলো এখন কোনো প্রবলেম আছে? আছে? হাসি যেন কি বললা? কথা শুনতে পাও? স্যার আমাকে স্যার একটু আমি জি না নাম্বারটা বুঝাই দেন। কোনটা বুঝাই দেবো? ডি নাম্বার 17 ডি। 17D, ওকে। What is the duration of the bond, assuming that the price is the one you calculate in part B? পার্ট বি তে যদি তুমি প্রাইসটা ক্যালকুলেট করেছিলা সেই প্রাইসটা ধরো, assuming that the price is the one you calculate in part B. তুমি পার্ট বি তে যে বি নাম্বার রিকোয়ারমেন্টে যে প্রাইসটা ক্যালকুলেশন করেছিল ওই প্রাইসটা ধরো, ধরে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য বন্ড, বন্ডের ডিউরেশনটা বের করো। ওকে, তাহলে আসো দেখি কি করছে। থ্রি নাম্বার, ডিসকাউন্টিং রেট হলো কত? 7.5%। ওটা তো সিতে 7.5%। স্যার প্রশ্ন অ্যান্সারের ই স্যার। এই হাসি, তুমি প্রশ্ন করেছো আমার ডি নাম্বার, ঠিক না? ই আর ডিতে যে আমার বি বলছে না, পার্ট বি ওরা করছে সি, ওরা সি দিয়ে করছে বি, বুঝছো? স্যার তাহলে এ তো নাম্বারটা কতটুকু হবে? এ নাম্বারটা যেটা দিছে ওটা কি হচ্ছে আহ এ নাম্বার তো তোমার ইয়ে, এ নাম্বার ঠিকই আছে, এ নাম্বার কই? এ নাম্বার তো দেখি না।
এই স্যার যে এই নাম্বার নাম্বারটা 1420 বন্ডের প্রাইস এই পর্যন্ত হবে বন্ডের নাকি বন্ডের 895 পর্যন্ত হবে? বন্ডের প্রাইস বের করতে বলছে। বন্ডের প্রাইস তো আর ওইটা না, ওই যে 1420 তো বন্ডের প্রাইস না, স্যার ওটা এ তো ক্যাশ। নাম্বারটা হচ্ছে বি নাম্বার। এ নাম্বারটা হলো বি নাম্বার, বি পর্যন্ত হবে। আর স্যার এতে বের করছে হচ্ছে স্যার ক্যাশ ফ্লো শুধু। কোশ্চেনের প্রথমেই বলছে ক্যাশ ফ্লো বের করতে, ওটা আলাদা রিকোয়ারমেন্টে বলে নাই। তাহলে তাহলে এই শোনো, আমি বলছি, বারবার ফোন আসতে লাগছিল, ইডেনের এক টিচার ফোন দিচ্ছে। আচ্ছা, এই যে তোমার এ নাম্বার যে রিকোয়ারমেন্ট না, ওটা তো বন্ডের প্রাইস বের করছে বলছে, আর বন্ডের প্রাইস তো আমি বি নাম্বার পর্যন্ত আমার না করলে আমি বন্ডের প্রাইস পাবো কোথায়? আমার এ নাম্বারে শুধু ক্যাশ ফ্লো বের করেছে। তো এ নাম্বারে করলে কিন্তু হবে না, আমার এ নাম্বারের আনসার বি পর্যন্ত, 895.88 এই পর্যন্ত হলো আমার এই এর এর আনসার, এ রিকোয়ারমেন্ট এর আনসার। আর সি যেটা আছে না, সি সি হলো তোমার বির আনসার। এই রিকোয়ারমেন্ট সি উত্তরের যে সি, ওইটা হবে বি। এখন ক্লিয়ার হয়েছে? স্যার হ্যাঁ জি হ্যাঁ স্যার। বলো, ওমর ফারুক স্যার বলো। হুম। স্যার স্যার এই 17 নম্বরের ইতে ওইখানে চেঞ্জ ওয়াইয়ে -0.01 হলো কেন? মানে ক্যালকুলেশন করে তো 0.01 আসে, মাইনাস দিব কেন? তো নাম্বারে কোনটা? জি, জিতে না, স্যার ই। আচ্ছা, -0.01 কেন হইলো? কত ইয়ের চেঞ্জ, কত ইল্ডের চেঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা সেদিন বলছিলাম মনে হয়। এই 8% থেকে 7%, হ্যাঁ 8% থেকে 7%-এর পরিবর্তন পরিবর্তন হলো 1%। 1% পরিবর্তন না, পরিবর্তনটা তো তোমার 1%, তাহলে 1% যদি পরিবর্তন হয়, তাহলে 1% মানে কি 0.01, 100 দিয়ে ভাগ দিলে, স্যার জি স্যার। ওই জন্য -0.01। স্যার আর ও মাইনাস কেন হলো, এই প্রশ্নটা তুমি করতে পারো। হ্যাঁ স্যার মাইনাস জি কেন হলো? স্যার, আর মাইনাস মানে কমছে বলে, মাইনাস কেন হলো এটাই বুঝিনি। কমছে 8% থেকে 7%-এ নামছে, কমছে বলে মাইনাস হয়েছে। ওইটা যদি 8% থেকে 9% হইতো, তাহলে হয়তো শুধু 0.01 প্লাস 0.01 হতো, তখন আর মাইনাস হতো না। স্যার মানে তাহলে কি কাউন্টটা এভাবে করবো যে 7% থেকে 8% এরকম? কখনো না, ডিক্রিজ 8% হইলে থেকে মাইনাস কমে হয়। গিয়ে 7% হয়েছে, ডিক্রিজ হয়েছে। জি 8% স্যার। থেকে কমে 7% হয়েছে। স্যার হ্যাঁ স্যার বলো ওমর, বলো। স্যার আমাদের এই জায়গায় যদি থাকতো যে স্যার 7%-8% গেছে, তাহলে আমরা কি এই জায়গায় ইনক্রিজের সূত্রটা নিতাম? হ্যাঁ হ্যাঁ, নিতাম নিতাম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। আর কারো কোনো প্রবলেম? স্যার 17 মানে যে এক মানে কোশ্চেনের এক, কিন্তু অ্যান্সারের জি নাম্বারটাতে 7% ইকুয়াল $946.06। হ্যাঁ, স্যার এটা কোথা থেকে আসলো? 7% দিয়ে বের করো, ডিসকাউন্টিং করে বন্ডের ভ্যালু বের করো, ওইটাই হবে ওটা কি আবার বের 7%। করে নিতে হবে? হ্যাঁ বের করে নিতে, কোথাও যদি বের করে না থাকে, আগে যদি বের না করে থাকো, তাহলে বের করে নিতে হবে। ও আবার বের করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করে 8% তো তুমি বের করো, 8% আচ্ছা তো আগে স্যার। বের করো নাই, 8% তো বের করতে হবে। স্যার 8% বের করা আছে, কিন্তু করা আছে না, 7%টাই বের কোথায়? করি নাই। কোন কোন রিকোয়ারমেন্টে? এতে এতে হ্যাঁ এতে আছে, হ্যাঁ 8% এতে ছিল, ঠিক আছে। এই যে ওকে, 17 এ নাম্বার রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ বুঝতে পারছি। 8 নাম্বার 8% এ নাম্বার রিকোয়ারমেন্টে আছে, আর 7% কোন রিকোয়ারমেন্টে নাই, ওটা বের করতে হবে। বলো এরপরে কোথায় প্রবলেম? স্যার 11-র 5 আর 6 নাম্বার। পিছনের দিকে টানো কেন? 11, 5 আর 6। 11, 5। What is the appropriate percentage change in price if yield change by 50% basis? তার মানে appropriate বলেছে না,
অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, ওরা কি করেছে এই অ্যাপ্রক্সিমেটের ফর্মুলা দিচ্ছে। হ্যাঁ 9% দিয়ে 10% 1% বেসিস ডিউরেশন মাইনাস ডিউরেশন ডি, ঠিক আছে, ইল্ড চেঞ্জ ইন দা পার্সেন্টেজ, তাহলে 9% টু 10% মানে বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ ওই একই ফর্মুলাই তো, ইন্টু 100। কিছুক্ষণ আগে 17 নম্বরে যে বললা সেই ফর্মুলা একই ফর্মুলা যেখানে ব্যবহার হচ্ছে। 17-র যে উত্তরের এফ আর এইটা একই তো, এখানে শুধু পজিটিভ প্লাস আছে বাড়ছে বলে, আর ওখানে ছিল নেগেটিভ। এটা কি স্যার, এটা কি অ্যাপ্রোম্যাক্স এর সূত্র এটা? এটা অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলা, অ্যাপ্রক্সিমেট প্রায়, এটা অ্যাপ্রোপ্রিয়েটের ফর্মুলা না। অ্যাপ্রোপ্রিয়েটের ফর্মুলা তো আসলে ওই যে ইয়েটা এই P1 মাইনাস P0 ডিভাইডেড P0। 6 নাম্বারটা কি আগের মতো স্যার? ওটা হ্যাঁ 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 11 ওরা 6 5 না, ওরা যে 5 করছে না, 11-র 5টা, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট লিখছে, ওটা আসলে হবে অ্যাপ্রক্সিমেট। ওইটা যদি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটাই হয় তাহলে এই ফর্মুলা দিয়ে করা যাবে না, ঠিক আছে। ওটা অ্যাপ্রক্সিমেট হইলেই কেবলমাত্র উত্তরের সাথে মিলবে, উত্তরের সাথে, ঠিক আছে। খেয়াল করো, এখানে কিন্তু ভুল লিখছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এখানে হবে অ্যাপ্রক্সিমেট। আচ্ছা এবার আসো 11-6। 11-6 হলো এই suppose the required yield on 5% coupon 15 years bond increase from 9% to 10% and bonds duration is 9.09. What is the appropriate percentage change in the price? এখানেও সেই appropriate বলেছে, তাহলে এটা যদি appropriate হয় তার মানে P1 minus P0 divided P0 into 100 এই ফর্মুলা দিয়ে হবে। আর যদি তোমার approximate হয় তাহলে এই যে ইমিডিয়েট আগে যে ফর্মুলাটা বললাম সেটা দিয়ে হবে, ঠিক আছে। স্যার আগের কোন ফর্মুলাটা? আগের ফর্মুলা যেটা মাইনাস ডি এই অ্যাপ্রক্সিমেটের ফর্মুলা লিখে দিই। অ্যাপ্রক্সিমেটের ফর্মুলা অ্যাপ্রক্সিমেট শব্দের অর্থ প্রায়, যেখানে যা বলে তাই হবে, ইকুয়াল মাইনাস ডিউরেশন ডি ইনটু চেঞ্জ ইল্ড, ইল্ড ছোট হাতের ওয়াই দাও, চেঞ্জ ইল্ড ইনটু 100। এইবার ওই চেঞ্জ ওয়াই এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, যদি কমে তাহলে মাইনাস হবে আর বাড়লে প্লাস হবে। এই হলো তোমার অ্যাপ্রক্সিমেটের ফর্মুলা, ঠিক আছে। আসো এবার অ্যাপ্রোপ্রিয়েটের ফর্মুলা। যদি বলে অ্যাপ্রোপ্রিয়েট বা রিয়েল, যদি বলে রিয়েল রিয়েল অথবা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল অথবা অ্যাপ্রোপ্রিয়েট, ক্রিয়েট percentage change in the stock security তাহলে ফর্মুলা হবে P1 minus P0 divided P0 into 100। এই ফর্মুলা ঠিক আছে। আচ্ছা আর কোনো প্রশ্ন? স্যার 5 নম্বরে ট্রান্সফার ফিটা না মাইনাস করে নেই, সেটা কেন মাইনাস করে নেই সেটা বুঝিনি। 5 নাম্বার, জি 5 নম্বরে ট্রান্সফার ফি মাইনাস করে নাই না? ট্রান্সফার ফি কত ছিল? 30 টাকা না? দেখো ওটা শুধুমাত্র পারচেজের সাথে জড়িত ছিল, পারচেজ। আর আর ইয়েটা ওই আরেকটা ফি কমিশন, ব্রোকারেজ ফি, ব্রোকারেজ কমিশন,
ওইটা দুই জায়গায় বিয়োগ করেছে, কারণ ওইটা পারচেজ এবং সেল দুইটার সাথেই জড়িত ছিল। প্রশ্ন করে দেখো, কেবলমাত্র পারচেজের সাথে জড়িত থাকলে প্রথমে মাইনাস, আর পারচেজ এবং সেলের সাথে জড়িত থাকলে প্রথমে পারচেজের জন্য মাইনাস, পরে সেলের জন্য মাইনাস। ক্লিয়ার কিনা? স্যার ব্রোকারেজের ক্ষেত্রে যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে কি স্যার দুই জায়গা থেকে মাইনাস দিব না? হ্যাঁ, দুই জায়গা থেকে মাইনাস দিবা। কারণ স্যার broker- 11 নম্বরের 5 নম্বর শোনো, স্যার 3 নম্বরে স্যার 11 নম্বরের 4-এ ওখানে তো অ্যাপ্রোপ্রিয়েট বলছে, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটের সূত্র বসালাম কেন? 11 নম্বরের 4-এ 11 স্যার তার নিয়ে 11 এতক্ষণ বললাম না, 4 না। স্যার 11 5 আর 6 তো অ্যাপ্রক্সিমেট লিখতে যাই, লিখছি অ্যাপ্রোপ্রিয়েট। বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট বললে নিচের ফর্মুলা, সরি অ্যাপ্রক্সিমেট বললেই যে এখানে যে ফর্মুলাটা লিখে দিছি সেই ফর্মুলাটা অ্যাপ্রক্সিমেটের ফর্মুলা, আর যদি অ্যাপ্রোপ্রিয়েট বা রিয়েল অ্যাকচুয়াল বলে তাহলে উপরের ফর্মুলাটা করবা। এখন ওরা কি করলো না করলো ওদের বিষয়, তুমি তোমার যা বলছো এইভাবে করবা। আসো এরপরের কথা বলো, অন্য কথা বলো, এই অ্যাপ্রক্সিমেট আর অ্যাপ্রোপ্রিয়েট ছাড়া অন্য কথা বলো। স্যার 3 নম্বরের অঙ্কটা ট্রান্সফার ফিটা না, ওখানে কিছুই লেখা নাই, পারচেজও লেখা নাই, সেলও লেখা নাই, কিন্তু দুই জায়গা থেকে মাইনাস দিচ্ছে। করো, ম্যানেজ করে দাও, সমস্যা নেই। দেখে বলে দিও যে যেহেতু উল্লেখ নাই সেহেতু দুই জায়গা থেকে মাইনাস করেছি। প্রশ্নের মধ্যে কোনো কিছু উল্লেখ না থাকায় ট্রান্সফার ফি, ব্রোকারেজ ফি দুই জায়গা থেকে মাইনাস করা হবে। এখানে তো ট্রান্সফার ট্যাক্স বলা আছে, গভর্নমেন্ট ট্যাক্স, তো এটা দুই জায়গায় মাইনাস হবে। কোথায় 3 নম্বরে? আচ্ছা পরে দেখতেছি কি লেখা। Further assume that a broker's commission is $35 is imposed by brokers due to the brokers to buy or sell, এখানে বলে দিছে buy এবং sell, and the bond and government entity imposes a transfer tax of $20 on its transaction। এখানে বলে দিছে দুই জায়গায় বলা আছে, স্পষ্ট করে লেখা। দেখো এই on its transaction, ইহার ট্রানজাকশন গুলোর সাথে, ইহার ট্রানজাকশন মানে ট্রানজাকশন যে কয়বার হয়েছে ওই কয়বারই এই যে বিয়োগ হবে, তার মানে ক্রয় বিক্রয় দুটোই। আর আগে তো বলেই দিছে, প্রথম এন্ড দিয়ে যোগ করেছে, আগের অংশের সাথে লিংক আপ। এরপরে বলো, আর কোথাও প্রবলেম আছে? স্যার 23 নম্বরে ওখানে 23 নম্বরে বলছে যে জিরো কুপন বন্ড বের করতে, তো স্যার এটা সূত্র কি এইভাবে সামেশন পিভি ভাগ 1 প্লাস আর পাওয়ার এন এইভাবে না দিয়ে কি পিভি ভাগ 1 প্লাস আর পাওয়ার এন এইভাবে দিলেই হবে না? মানে সামেশন না একই তো, দিয়ে স্যার মানে সামেশন দিল কেন এটা বুঝি নাই। সামেশনতে ভয় পাও না? সামেশনকে ভয় পাইতেছো? মানে এটা দিয়ে দিয়ে তো বুঝায় মানে স্যার যোগ, মানে অনেকগুলো যোগ থাকলে জি দরকার স্যার। নাই, ঠিক আছে, দরকার আচ্ছা নেই, দিও না, দিও না। স্যার 24 নম্বরেও প্রবলেম আছে, মানে ইয়েতে ডিউরেশনে ওখানে মাইনাস আসে, কিন্তু আমার এখানে সেম মানে অ্যামাউন্ট দিয়েই কিন্তু প্লাস আসে, এটা বুঝি নাই 24 নাম্বারের ডিউরেশন বের করার সময় না স্যার। ইয়েতে ওই যে চেঞ্জ ওয়াই কি জিরো? ইনক্রিজ মানটাই মানে হয় নাই, মানে ও মানে ও ওই বইয়ের মতো আসে না। চেঞ্জ ওয়ার মানটা তোমার Increase 873.36 এটা হয় না। না স্যার, আমার আসে হচ্ছে 739 এরকম আসে, 700 এজন্য অন্যরা কেউ duration কেউ করছো? অন্যরা কেউ করছো 24 নাম্বার? 24 নাম্বার কেউ করেছো? 75 করছি। কত হয়েছে ইয়ের ইমেলের? 739 স্যার।
739 না, তার মানে ওদের সাথে মিলে না না? জি না স্যার, ওদেরটা মিলে না স্যার, তার মানে কি ওদের ইয়েতে ভুল আছে কোথাও? সম্ভবত স্যার। আর আমি দেখছিলাম ভুল আছে ক্যালকুলেশনে ভুল হইতে পারে ওদের। হ্যাঁ স্যার মানে ভুল হলেও মানে সমস্যা ছিল না, কিন্তু ডিউরেশনের মাইনাসটা বের করে আবার স্যার ওইটার একটা কমেন্ট করছে যে মাইনাস হইছে, ওইটা ইয়ে হইছে, মানে মানে কমেন্টটা দেখে মানে ইয়ে হইছে, মানে আচ্ছা, তুমি বুঝতে পারি তোমার নাই। ওয়াইয়ের মান যে বের করছো, ওয়াইয়ের মান চেঞ্জ ওয়াই, এটাতে তো আমরা পেলাম যে সবার বইয়ের সাথে মিলে নাই, মানে বইয়েরটা ঝামেলা আছে। জি স্যার, জি স্যার, বইয়ের সাথে এটা ঠিক মিলে আছে, নাই। ওকে ফাইন, এটা আমি ধরে নিলাম। এবার ওয়াইয়ের মান যেটা 75 বেসিস যেটা ডিক্রিজ করেছে, সে ডিক্রিজটা কি মিলছিল নাকি জি ইনক্রিজ স্যার, ডিক্রিজ? ডিক্রিজ, স্যার ডিক্রিজ মিলছে। 821.32 হয়েছে। স্যার আমার 810 আসছে, মানে একটু আচ্ছা অসুবিধা নাই, ডিফারেন্স। 810 আসছে। আর ইনক্রিজে হলো 700 কত জন হয়েছে তোমাদের বললা? 700 সামথিং হয়েছে। এবার আসো 739। 739। এবার আসো ডিউরেশন। তাহলে ডিউরেশনের দুইটা প্রাইস তুমি বসালা, মাইনাস থেকে প্লাস বিয়োগ দিলা, বিয়োগ দিলে ওইটা কি বিয়োগ আসে হয় নাকি স্যার যোগ হয় না? আমাদের মানে যদি এই আমাদের ইয়েতে বসাই তাহলে স্যার প্লাস যোগ আসে হবে, আর প্লাস বইয়ে আসে, হ্যাঁ। মাইনাস। থাক, বইয়ের মাইনাসের সমস্যা নাই, তোমাদেরটা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশন অনুসারে যা আসছে ওটা দিয়ে তুমি মন্তব্য করো। আর কোনো অঙ্কে প্রবলেম কারো এই চ্যাপ্টারের? আর যে 10 নাম্বারটা কি দেখেন স্যার, যে এখানে ট্যাক্সের ব্যাপারে মানে দুই জায়গা এক জায়গায় শুধুমাত্র একবার বাদ দিছে 10। ওকে, পড়তেছি। Suppose also that the brokers impose a broker's commission of টাকা 40 to buy or sell the bond. ফুল স্টপ দিয়ে দিছে, মানে দুইবার কথা বাদ শেষ দিছে, করতে মানে দাও, কিছু উল্লেখ করা। কথা শেষ করতে দাও আমারে। আমি এই ব্রোকার ফিটা পেলাম, দুই জায়গায় বাদ দিতে হবে 40 টাকা, ওখানে ফুল স্টপ দিয়ে ওটা শেষ করে দিয়েছি। এরপরের লাইন আবার পড়বো, পরের লাইন পরে তারপর সিদ্ধান্ত যাব। আচ্ছা এবার আসো, besides that a government entity imposes a transfer tax of টাকা 18। এরপরে বলতেছে গভর্নমেন্ট ট্রান্সফার ট্যাক্স কি করেছে, ইম্পোজ করেছে। if the current market price of the bond is টাকা 1650, then would it be wise to make investment in this? আচ্ছা, তার মানে আমার গভর্নমেন্ট এন্টিটি যে এই 18 টাকা এই এটা ট্রান্সফার ট্যাক্সটা, এইটা সম্পর্কে স্পষ্ট করে কোনো কথা লেখা নাই, কিন্তু উত্তরে এসে আমরা দেখছি যে দুই জায়গায় বিয়োগ করেছে। ঠিক আছে, অসুবিধা নাই, করবা করে বলে দিবা যে এটা কিছু উল্লেখ নাই বলে নাই, আমি দুইবার বিয়োগ করে দেখিয়েছি। পারচেজের সাথেও, পারচেজ থেকেও মাইনাস করেছি, সেল থেকেও মাইনাস করেছি। বলো আর কোনো কথা? স্যার 11-5 নাম্বারটা একটু দেখবেন। 11-5, হ্যাঁ বলো, 5 কি অ্যাপ্রোপ্রিয়েট ঝামেলা? স্যার ওখানে বলছে ইফ ইল্ড চেঞ্জ বাই 50 বেসিস, তো স্যার বলে না তো স্যার ডিক্রিজ করব না ইনক্রিজ করব, কিন্তু ওরা করছে স্যার ডিক্রিজ। আমি স্যার কিভাবে বুঝবো স্যার কোনটা করব? ভালো প্রশ্ন করছো। what is the appropriate percentage change in price if yield change by 50 basis point? আচ্ছা এর আগেরটা বলে দেখি, what is the duration of the bond if yield change by 50 basis point? আচ্ছা 4 নম্বরে কি করছে, 4 নম্বরে 50 basis point চেঞ্জ করতে বলেছে, ওখানে কি প্লাস করছিল? 4 নাম্বার রিকোয়ারমেন্টে মাইনাস করছে, আর 5 নম্বরে প্লাস করেছে, বুঝছো? ওই 4 এবং 5, 11-র 4 এবং 5 দেখো দুইটা একই রকম প্রশ্ন। 11-র 4 বলছে হোয়াট ইজ দ্য ডিউরেশন ইফ দ্য বন্ড, মানে ওটা হলো ডিউরেশন না, ডিউরেশন 50 বেসিস, আর হলো হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ চেঞ্জ ইফ দ্য প্রাইস অফ দ্য yield চেঞ্জ বাই 50 বেসিস পয়েন্ট। আচ্ছা স্যার একটা তো স্যার ডিউরেশন, আরেকটা হচ্ছে স্যার ওই যে অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ চেঞ্জ। প্রাইসেস চেঞ্জ, হ্যাঁ প্রাইসেস চেঞ্জ। জি স্যার, প্রাইস।
If yield increases from 9% to 10%, then appropriate percentage is, we know that. Appropriate percentage change in financial asset price minus duration, yield change in the decimal form into 100. আচ্ছা আমার 9% থেকে 9.5। আচ্ছা কিছু বলা নাই, কিছু বলা নাই, তুমি যেটাই করো কোনো সমস্যা নাই। কিন্তু স্যার 6 নাম্বার রিকোয়ারমেন্টে বলে দিয়েছে স্যার 100 বেসিস বলে দিয়েছে স্যার ইনক্রিজ করতে হবে, কিন্তু 5 নাম্বারটা কিছুই বলেনি ওরা। 5 নাম্বার বলে নাই, তো যেহেতু কিছু বলে নাই সেহেতু তুমি ইনক্রিজও করতে পারো ডিক্রিজও করতে পারো, সমস্যা নেই, যেটাই করো প্রবলেম নাই। ওকে স্যার। তুমি তাহলে একটু বলে দিও যে উল্লেখ না থাকাতে আমি ইনক্রিজ ধরে অঙ্ক করেছি, আবার কেউ যদি মনে করে যে ডিক্রিজ ধরে করে তো সেও বলে দেবে। আর তুমি যদি মনে করো যে আমি দুইটাই করে দেখাবো ইনক্রিজ ডিক্রিজ উল্লেখ নাই বলে, তাও ঠিক আছে। স্যার শুধু মাইনাসটা চেঞ্জ হয় অ্যানসারে, কিন্তু স্যার অ্যামাউন্ট চেঞ্জ হয় না, জাস্ট মাইনাস 4.55% আর প্লাস 4.55%, এতটুকুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। কিন্তু মাইনাস আর প্লাস চেঞ্জ, ওই যে চিহ্নটা যে চেঞ্জ না, ওই চিহ্নর চেঞ্জে কিন্তু তোমাকে তোমার মন্তব্যে ব্যাপক চেঞ্জ চলে আসবে। জি স্যার জি স্যার ওকে। আচ্ছা আর কোনটা আছে নাকি? হ্যাঁ বলো। 9 নাম্বার স্যার অ্যাপ্রক্সিমেটের সূত্রটা ফর্মুলাটা ইউজ করছে, একটা তো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করে নাই, আমরা কিভাবে করব আপনারা দিবেন? হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট করবা, অ্যাপ্রোপ্রিয়েট মানে রিয়েল অ্যাপ্রোপ্রিয়েট এগুলো সব এক কথা। অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো সঠিক, একটা সবচেয়ে ইয়েটা কাছাকাছি যেটা আসবে। বাজারের দাম 10 টাকা, ছিল 12 টাকা, সরি ছিল 8 টাকা, ঠিক আছে, এখন দাম 10 টাকা, ছিল 8 টাকা, এগুলো অ্যাকচুয়াল বিষয় বের হইতেছে। তাহলে এই পার্সেন্টেজ চেঞ্জটা যেটা বের হবে সেটা অ্যাকচুয়াল একটা ফিগার বের হবে, অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিগার বের হবে, অ্যাপ্রক্সিমেট না, মানে আনুমানিক না, কাছাকাছি না। গতকাল দাম ছিল 8 টাকা, আজকে দাম হচ্ছে 10 টাকা, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু? অ্যাকচুয়াল রেজাল্ট তুমি পেয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট তুমি পেয়ে যাবা, সঠিকটাই পেয়ে যাবা, এখানে প্রায় বের হবে না। আচ্ছা এরপরে তাহলে একটু আপনি 11 নাম্বার অঙ্কটা একটু করে দেন না স্যার, তাইলে এটা কিভাবে হবে একটু দেখুন 11। আচ্ছা 11 কত নাম্বার রিকোয়ারমেন্ট? এই 5। জি স্যার 5 বা 4 যেটা দেখুন না 4 তো ডিউরেশন, 4 তো ডিউরেশন বের করতে বলছে স্যার। 5 নাম্বারটা হ্যাঁ 5 নাম্বারটা। তাহলে 5 নাম্বারটা যদি আমার করতে চাই তাহলে আমার দুইটা মান লাগবে। এখানে 50 বেসিস বলছে না 5 নাম্বারে, 50 বেসিস, এই 50 বেসিস। তাহলে আমার যে মূল যে ইয়েটা ছিল সেটা 9%। আমার ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মূল ছিল 9%। এবার 9% থেকে বাড়াবো আর কমাবো। 50 বেসিস হলে মানে তার মানে হলো একটা ধরবো তোমার 8.5%, ঠিক আছে, এটা ধরবো। তাহলে 9% আর 8.5% এর সাথে সম্পর্ক তুমি করতে পারো, অথবা তুমি করতে পারো 9% আর 9.5%, যে কোনো একটা, হয় এই দুইটা দিয়ে করবা হয় এই দুইটা দিয়ে করবা, করে দুইটা প্রাইস বের করবা, প্রাইস বের করে উপরে তুমি দিয়ে পরে দুইটা প্রাইসের ফর্মুলা P1 P0 বের করবা। আচ্ছা তাহলে 9% দিয়ে করো আর হলো 8%। 9% তোমার করাই আছে এই নাম্বার রিকোয়ারমেন্টে, ঠিক আছে, 9% এর মানটা সেটা বের করাই আছে। এবার 50 বেসিস তুমি কমায় ধরছিলে বলে তোমার 8.5% একটা বন্ডের ভ্যালু বের করবা। তাহলে 9% একটা বন্ডের ভ্যালু বের হয়েছে, 8.5% এর বন্ডের ভ্যালু হয়েছে। তাহলে P1 - P0 ডিভাইডেড P0 ইনটু 100 হয়ে গেল। এটা হলো তোমার 8.5% এরটা, আর এটা হলো তোমার 9% এর ভ্যালু, ঠিক আছে। ওকে স্যার, পারবা নাকি? জি স্যার পারবো ইনশাআল্লাহ। ওকে আর কারো প্রবলেম? স্যার বলো। স্যার এই জায়গায় রিকোয়ারমেন্ট 6 দেওয়া আছে কিন্তু অ্যানসারে 6 নাই।
কত নাম্বার? এই যে 11 নাম্বারেরই রিকোয়ারমেন্ট যে আমাদের 6 দেওয়া আছে, কিন্তু অ্যানসার তো 6 বলতে কোনো অস্তিত্বই নেই। তুমি করে নিও 6 ওই যেভাবে 6 দেওয়া আছে ওইভাবে করে নিও, পারবা না? এই 9% আর 10% দিয়ে করতে বলছো। ঠিক আছে স্যার। ওকে। আর কারো প্রবলেম আছে? নাই মনে হয় না। তাহলে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করতে পারি। আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ আমরা নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। নতুন চ্যাপ্টার আগামীকাল রাত 9টায়। তোমরা এই জমিলাদের ব্যাচ 9টায় জয়েন করবা, 9টায়। আর তানভীররা এবং নূররা তোমরা তোমাদের ব্যাচ তোমরা জয়েন করবা 9:30টায়। আমি ওদের একটু প্রথমে সিএপিএম এর একটু ঝামেলাটা সলভ করে দিই। সিএপিএম এর ঝামেলাটা একটু সলভ করিয়েই আমি করবো কি নতুন চ্যাপ্টারে যাবো। নতুন চ্যাপ্টারে তখন তোমার এবং ওদের দুজনের জন্য আমি সেকেন্ডারি মার্কেটের যে আন্ডার রাইটিং প্রসেসের অঙ্ক করাবো। আন্ডার রাইটিং প্রসেসের অঙ্ক করাবো সবাইকে। ওইটা 9:30 থেকে শুরু করবো। না সকালে থাকবো না, সকালে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে বেশিরভাগ দিনই পড়া ঠিক মতো হবে না, কারণ সকালে এই না এটা না সেটা না কোনো একটা কোনো কাজ থাকে। যদি সকাল 7টায় পড়তে পারো তাহলে পারবো। আচ্ছা স্যার। না হলে পারবো না। ওকে, কালকে রাত 9টায় দেখা হবে। এক্সামের কি হলো স্যার? এক্সাম আপাতত বন্ধ আছে স্যার। ওই যে আমাদের ইন কোর্সের মানে স্যার মার্চে হবে না? পরে ওটা দেখবো, পরে চিন্তা করে দেখবো। স্যার আমাদের ইন কোর্সের কোশ্চেনগুলোর কথা মনে আছে? বলো আমাদের ইন কোর্সের কোশ্চেনগুলোর কথা মনে আছে? হ্যাঁ ওটা